রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের, জানালেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি। জাতিসংঘের মধ্যস্থতায় বৈঠকের পরিকল্পনা। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজও বিক্ষোভ, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা। বাটা কেএফসিতে লুটপাটের ঘটনায় আটক 56। হজ ফ্লাইট শুরু 29 এপ্রিল। বাড়ি ভাড়া জটিলতায় 10,000 মুসল্লির হজ যাত্রায় অনিশ্চয়তা। সমাধানে ব্যর্থ হলে 9 এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। এবং মিয়ানমারে ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে বাংলাদেশ নৌবাহিনী। 120 মেট্রিক টন ত্রাণ সহ চিকিৎসা সামগ্রী নিয়ে ইয়াঙ্গুনের পথে জাহাজ। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আশা। সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী রোজার ঈদের মধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যেই সরকার কাজ করছে। এজন্য জাতিসংঘের মধ্যস্থতায় 2 দেশের বৈঠকের পরিকল্পনা রয়েছে। এবছর ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান ও মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী উ সিংথাও। সেখানে প্রাথমিক পর্যায়ে 1,80,000 রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য যোগ্য করে চিহ্নিত করে মিয়ানমার। কিন্তু আরাকান এখনও যুদ্ধ বিধ্বস্ত। এ অবস্থায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে শুরু হয় আলোচনা। আরাকান আর্মির সহায়তায় ও যুদ্ধ বন্ধ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুঁকিপূর্ণ বলে মত দেন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশের। অল্প সময়ের মধ্যেই বৈঠক হবে বলে জানান তিনি। নিরাপত্তা নিশ্চিত করে আগামী রোজার ঈদের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যেই কাজ করছে সরকার। 1,80,000 রোহিঙ্গাকে আইডেন্টিফাই করেছেন যে যারা মিয়ানমার থেকে এসেছে, আর বাকি 70,000-এর কনফিউশন আছে, সেটা দূরীকরণের জন্য আমরা দুপক্ষে আলোচনা চালিয়ে যাব। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আরাকানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত। একটা শান্তিময় পরিবেশ না হলে পরে আপনি যুদ্ধের ভেতরে কাউকে ঠেলে দিতে পারেন না। বর্তমান যে যুদ্ধাবস্থা আছে কিংবা আপনার স্থিতির অভাব আছে, সেইটা নিরসন না করতে হচ্ছে না, সেই কাজটা আমাদের করতে হবে। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদি বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা হয়েছে। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। জনাব মোদি এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। এছাড়া প্রধান উপদেষ্টার চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা চুক্তি নিয়ে ভারত ও চীনের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রেখে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। অগ্রগতি সমসাপেক্ষ ব্যাপার। আমরা ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যার সব সমাধান করে দেবে। আমরা ওপেন আছি, ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। কূটনৈতিক স্বার্থ ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, যথাযথ সংস্কার শেষে নির্বাচন দেবে সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজও বিক্ষোভ কর্মসূচি নিয়ে সোচ্চার সর্বস্তরের মানুষ। ইসরায়েলের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা দেশ। মানববন্ধন, মিছিল, সমাবেশ করে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা। বর্বর ইসরায়েলি নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর রাজপথ। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে সোচ্চার সারা দেশ। মঙ্গলবার সকালেও জেলায় জেলায় মিছিলে অংশ নেন শিক্ষার্থী সহ হাজারো মানুষ। আয়োজন ছিল মানববন্ধনেরও। এ সময় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার তীব্র প্রতিবাদ জানান তারা।
এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় গাজায় গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে তাদের চাপে রাখতে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান শিক্ষকরা। এদিকে সোমবার বিভিন্ন জেলায় কেএফসি বাটা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, কারণ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে তারা নির্বাচন পেছাতে পারবে, সেজন্যই তারা এই কাজগুলো করে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে বন্ধুগণ, অব্যাহতভাবে তাদের এই অপরাধ চলছে। আমরা আগে এই অপরাধের তীব্র নিন্দা জানিয়েছি। বিক্ষোভ করে হয়তো ফিলিস্তিনে আমাদের কোনো মেসেজ পৌঁছাচ্ছে না, আজকে যদি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি তাহলে হয়তো ফিলিস্তিনের জন্য সেটি অনেক বড় উপকারে আসবে। ফিলিস্তিনের সমর্থনে বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের নামে বিভিন্ন জেলায় কেএফসি বাটা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত সন্দেহে অন্তত ৪৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত থেকেই অরাজকতা করেছে দুর্বৃত্তরা। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। সুনির্দিষ্ট ভিডিও ফুটেজ আছে, এই যখন মানুষ আমরা দেখে আটক করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত আছে। বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে গ্রেফতার করেছে। ভিডিও ফুটেজ দেখে খুলনার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ধরা পড়ে ৩১ জন। যারা এখানে লুটপাটে অংশ নিয়েছে তারা সিম্পলি তাদের পরিচয় হলো দস্যু, তারা চোর, তারা ডাকাত। ব্যবসা বাণিজ্য সহ দেশের অর্থনীতিকে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ। নির্ধারিত সময়ে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে না পারায় ১০,০০০-এর বেশি মুসল্লির হজ পালন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভিযুক্ত ৯ এজেন্সির গাফিলতিতে কারো হজ যাত্রা ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ২৯ এপ্রিল থেকে এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। পবিত্র হজ পালনের জন্য এবারে সরকারি বেসরকারি মিলিয়ে ৮৭,০০০ নিবন্ধন সম্পন্ন হয়েছে। তবে সময় মতো বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি না করায় ১০,৪৮৭ জনের হজে যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, যদি শেষ পর্যন্ত কোনো কারণে এরা হজ করতে না যেতে পারে তাহলে দায়ী হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো ওই সৌদির নুসুক মশআর অ্যাপসটা খোলা আছে। আমি সরকারিভাবে বন্দর ঘোষণা থাকা সত্ত্বেও ওনারা এটা আস্তে আস্তে যাচ্ছেন, ধীরে ধীরে যাচ্ছেন, খোলা রাখছেন। এখনও রিকোয়েস্ট দিলে গ্রহণ করবে। তা আজকে রাতের ভিতরে যদি ওনারা এগিয়ে আসেন তাহলে আমাদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। সৌদি কর্তৃপক্ষের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক মাসার মাধ্যমে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পন্ন করতে ১০ দিন সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে এজেন্সিগুলোকে তাদের কাজ সম্পন্ন করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। বাড়ি ভাড়া চুক্তি এবং ওই যে আপনার পরিবহন চুক্তি এখনো সম্পন্ন করে না, এটা আশঙ্কা রয়ে গেছে। যে কোনো সময় যদি বন্ধ করে দেয়, বলে যে এটা আমরা কম্প্রোমাইজ করবো না, তখন এই ঝুঁকি আছে। এদিকে হজের জন্য নিবন্ধিতদের ১৮ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ১২০ মেট্রিক টনের বেশি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। মানবিক এই সহায়তা দ্বিপাক্ষিক সম্পর্কে ভিন্ন মাত্রা দেবে বলে মনে করেন নৌবাহিনী প্রধান। স্বাগত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম নেভাল বেজে শুরু হয় ব্যাপক কর্মযজ্ঞ। খাবার ও চিকিৎসা সামগ্রী তোলা হয় জাহাজে। মানবিক এই সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য। পরে নেভাল বেস থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। এ সময় নাবিকদের বিদায় জানান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আগামী ১১ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। মানবিক এই সহায়তা রোহিঙ্গা প্রত্যাবাসনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নৌবাহিনী প্রধান। এই ত্রাণ সহায়তা প্রেরণের মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক এবং সুপ্রতিবেশী সুলভ মনোভাব আরও জোরদার হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা
প্রত্যাবর্তন সহ যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোরও সহ অন্যান্য সমস্যাগুলো আমার মনে হয় নিরসনে একটা সহায়ক ভূমিকা পালন করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী এবং রেড ক্রিসেন্ট থেকে পাওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ মেট্রিক টন শুকনো খাবার, ৯ মেট্রিক টনের বেশি তাঁবু এবং কাপড়, ২৯ মেট্রিক টন বিশুদ্ধ খাবার পানি, ৪ মেট্রিক টন হাইজিন কিট এবং ১ টন ঔষধ। গত ২৮ মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। পরে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে বাংলাদেশ থেকে ২ ধাপে ৩১.৫ মেট্রিক টন সামগ্রী, বিশেষ উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল পাঠায়। প্রতিবেশী দেশগুলো যতই বৈরী কিংবা জটিল আচরণ করুক, বাংলাদেশ তার মানবিকতার পরিচয় দিয়ে আসছে। দেশগুলোর দুর্যোগ দুর্বিপাকে এগিয়ে গেছে বাংলাদেশ। এবার মিয়ানমারের ভূমিকম্প এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। ১১ এপ্রিল ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে এই নৌবাহিনীর ত্রাণ সামগ্রী। পৌঁছে দেওয়া হবে মিয়ানমারের সরকারি কর্মকর্তাদের কাছে। চট্টগ্রামের নেভাল বেস থেকে কমল দে, সময় সংবাদ। বাংলা সময় আরও থাকছে। ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুতের সেচ পাম্প। কম খরচে উৎপাদন বাড়ায় খুশি চাষি, আগ্রহ বাড়াতে প্রচারণা চালাচ্ছে কৃষি বিভাগ। কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে অন্তত ২২ জন জেলে সহ ৫টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ ফিশিং ট্রলার মালিক সমিতি জানায়, সকালে মাছ শিকারের সময় আরাকান আর্মি সদস্যরা স্পিড বোটে এসে ট্রলারগুলো ধরে নিয়ে যায়। এর মধ্যে দুটিতে ১১ জন জেলে রয়েছে। এছাড়া একই স্থান থেকে আরও ৩টি মাছ ধরার ট্রলার নিয়ে যায়, তবে সেগুলোর মালিক ও ট্রলারের নাম জানা যায়নি। ওই ৩টি ট্রলারেও ১০ থেকে ১২ জন জেলে থাকতে পারে। কিছুদিন পর পর আরাকান আর্মির এমন আচরণে ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ী সহ জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কোস্টগার্ড জানায়, যোগাযোগের মাধ্যমে জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে। ঠাকুরগাঁওয়ের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুতের সেচ পাম্প। এতে অন্যান্য মাধ্যমের চেয়ে খরচ কমার পাশাপাশি উৎপাদন বৃদ্ধির কথা বলছে চাষিরা। চাষিরা জানান, ডিজেল চালিত সেচ পাম্পে খরচ বেশি হওয়ায় টাকার অভাবে অনেক সময় সেচ বন্ধ রাখতে হয়। এছাড়া বিদ্যুৎ চালিত পাম্পেও পড়তে হয় লোডশেডিংয়ের ঝামেলায়। ১ বিঘা জমিতে ডিজেল ও বিদ্যুৎ চালিত সেচ পাম্পে ৪,০০০ টাকা খরচ হলেও সোলারে খরচ হচ্ছে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। বর্তমানে জেলায় ২৮৪টি সোলার প্যানেল পাম্পের মাধ্যমে ৯৯৫ হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা। খাগড়াছড়িতে বৈশাখী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে চেঙ্গি স্কোয়ার থেকে সার্বজনীন বৈশাখী উদযাপন কমিটির আয়োজনে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে নিউজিল্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এতে হাজারো পাহাড়ি নারী পুরুষ বর্ণিল পোশাকে অংশ নেন। আগামী ১২ থেকে ১৪ এপ্রিল পাহাড়ি এলাকার বাসিন্দা চাকমা, ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের মানুষ নতুন বছরকে বরণে বৈশাখী উৎসব পালন করবেন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বাংলাদেশে, জানালেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি। জাতিসংঘের মধ্যস্থতায় বৈঠকের পরিকল্পনা। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজও বিক্ষোভ, প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা। বাটা কেএফসিতে লুটপাটের ঘটনায় আটক ৫৬। এই ছিল বাংলার সময়। সঙ্গেই থাকুন সময়।